ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগে, কো-পাওয়ার্ড বাই মাচো। S4 না আমাদের S4 হ্যাঁ এখানে জিনিসগুলো এখানেই নামাও। ট্রেন আসতে দেরি আছে, তখন আমরা দেখে নেব। ঠিক। আরে তুমি কি করছো? বসে পড়ো না, অন্য কেউ এসে বসে পড়বে। ঠিক আছে সাহেব, 25 টাকা আরো দিন না। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে এলাম। এত 75ই তো বলেছিলাম, 75 আমি দিয়ে দিয়েছি। এখন বেশি কিটকিট করো না, যাও প্লিজ। জল না কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস। জলই বরং নিয়ে আসো। না, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো না প্লিজ। পাটনায় যেতে কত লাগবে? 400 টাকা। আরে নেবে না যদি সাইড হয়ে দাঁড়াও। চলো, পেছনে আরো লোক আছে। কেন আমি এরকম করলাম? কেন কেন করলাম এটা? 35 বছরের কেদার দত্ত এমন কিছু করেছিল যাতে সে কষ্ট পাচ্ছিল, কিন্তু একই সঙ্গেই সে এই সমস্যার থেকে বেরোনোর রাস্তাও খুঁজছিল। ধরা পড়ে যাওয়ার ভয় তাকে কুরে কুরে খাচ্ছিল। সেই দুপুরেই কেদার দত্ত একটা অপরাধ করেছিল।
ভালো সুযোগ ছিল। চল ভাই ঈশা অভয় খেয়ে নি, তারপর আবার খেলবো। হ্যাঁ ভাই গগন, খুব খিদে পেয়েছে। এই আবার আসার পর নতুন করে টস হবে, ব্যাটিং চাইবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল। হ্যাঁ চল। সুহানি চল খেয়ে নি, তারপর আবার খেলবো। চল। খাওয়ার পর আবার কিন্তু নতুন করে খেলা শুরু হবে। হ্যাঁ আগের দিনের মতো করবি না, আমি আগে নেবো। হ্যাঁ এবার আমি ব্যাটিং করবো। এবার যে সিক্স চল আসছি। চল হ্যাঁ হ্যাঁ পরে দেখা চল হচ্ছে। ভাই। চল ভাই। হ্যাঁ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ 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 গগন খাবার পরে। হ্যাঁ হ্যাঁ পাক্কা? হ্যাঁ হ্যাঁ তুই আসবি তো সুহানি? হ্যাঁ বাবা আসবো, আগে খাবারটা তো খেতে দে। নাকি সেটাও খাবো না? ঠিক আছে চল, বাই বাই বাই। সুহানি তুই আসছিস তো? 5 মিনিট দাঁড়া না, এই বাসনটা ধুয়েই আসছি। তাড়াতাড়ি। চল এবার। হ্যাঁ হ্যাঁ চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চল চল। আগে ওকে ডাক। ঈশান। হ্যাঁ তাড়াতাড়ি কর। হ্যাঁ 2 মিনিট খাচ্ছি, তাড়াতাড়ি। সুহানি, গগন, এই বাচ্চাগুলো না আবার তালা লাগাতে ভুলে গেছে। খাবারটা তো খেয়েছে। কতবার বলেছি এই বাচ্চাদের যে বাথরুমের দরজাটা বন্ধ করে রাখবি, অশুভ হয়, শোনেই না। সুহানি, 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 গগন, সুহানি, গগন, 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 বৌদি গগন, কি হয়েছে বৌদি? গগন, 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 মা ডাকছে কোথায়? সুহানি, সুহানি সুহানি, সুহানি, ওঠ মা। সুহানি বৌদি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে ওকে। গগন, সুহানি বালতির মধ্যে কি করছিল? জানি না মা। সুহানি, 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 সুহানি। বাবা, 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 বাবা। এই গগন, কি হয়েছে? সুহানির কি যেন হয়েছে, মা আর রতন কাকু ওকে হাসপাতালে নিয়ে গেছে।
হ্যাঁ নীলিমা, সুহানি কোথায়? ভেতরে নিয়ে গেছে ওকে, ও বাথরুমের ভেতরে ছিল, বালতির মধ্যে ওর মাথাটা ছিল। আরে গগন, আরে তোরা কি একসাথে খেলছিলি না? আমরা একসাথেই খেলছিলাম, কিন্তু সুহানি কখন বাড়ি চলে গেল আমি বুঝতেই পারিনি। ডাক্তারবাবু, মাফ করবেন, আপনার মেয়ে সুহানি আর জীবিত নেই। কি? আপনি এটা কি বলছেন ডাক্তারবাবু? এটা কি করে হতে পারে? হয়তো জলে ডুবে শ্বাস বন্ধ হয়ে ওর মৃত্যু হয়েছে। না না ডাক্তারবাবু, সোহানি খুব বুদ্ধিমতী মেয়ে, ও এরকম কেন করবে? ও নিজের মাথা জলের বালতির মধ্যে কেন ডোবাবে? মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওর মাথাটা বালতিতে ডুবিয়ে দিয়েছে। এর মানে কি ডাক্তারবাবু? তার সঙ্গে ওর ধস্তাধস্তিও হয়েছে, তার কিছু চিহ্ন ওর শরীরে পাওয়া গেছে। এই জন্যই আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওকে জলে ডুবিয়েছে। না না ডাক্তারবাবু, আপনার কোনো ভুল হয়েছে। আমাদের সোহানি এরকম ভাবে মরতে পারে না। আমি সোহানির সঙ্গে দেখা করব। দেখুন দেখুন দেখুন, এটা একটা পুলিশ কেস, ওর বডিটা আমাদের পুলিশের হাতে দিতে হবে। আপনারা ওকে দূর থেকে দেখতে পারেন, এরপরে যা করবার পুলিশই করবে। সোহানি মরতে পারে না ডাক্তারবাবু, আমি সোহানির সঙ্গে দেখা করব। আমি সোহানির সঙ্গে দেখা করব। সোহানি, আমি ওকে কোলে নিতে চাই। ওরকম ভাবে মরতে পারে না সোহানি। আমাকে ওর কাছে যেতে দাও, যেতে দাও আমাকে ওর কাছে। দেখুন, আপনারা এখন ওর কাছে যেতে পারেন না, এটা পুলিশ কেস, পুলিশই এসে সমাধান করবে। সোহানি, 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 আমার সোহানি মরতে পারে না। আমার সোহানি মরতে পারে না। 8 বছরের সুহানিকে মেরে ফেলা হয়। হয়তো তার গলা টিপে দেওয়ার পর তার মাথা জল ভর্তি বালতিতে ডুবিয়ে দেওয়া হয়। কেন কোনো মানুষ একটি 8 বছরের নিষ্পাপ শিশুর সঙ্গে এরকম নির্দয় কাজ করবে? শি ওয়াজ ব্রড ডেড। এই দেখুন, এই হাতে দাগ রয়েছে, এই হাঁটুতে, এই গলার ওপর দেখুন। এর থেকে মনে হচ্ছে যে প্রথমে ওর গলাটা টিপেছে, তারপর ওকে জলের মধ্যে ডুবিয়েছে। দম বন্ধ হওয়ার জন্য ওর মৃত্যু হয়েছে। সেক্সুয়াল অ্যাসল্টের কোনো চিহ্ন? এরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রথমে আমারও এরকম মনে হয়েছিল, কিন্তু কোনো বলাৎকারের চিহ্ন পাওয়া যায়নি। এরা কি বাচ্চার মা বাবা? হ্যাঁ, ও হলো বাচ্চার মা নীলিমা, আর ওই যে বাচ্চার বাবা দেবেন। এরা মানতেই পারছে না যে এদের মেয়ে সুহানি মরে গেছে। দেখুন, এটা মার্ডার কেস মনে হচ্ছে। বাচ্চাটাকে প্রথমে কে দেখেছিল? নীলিমা দেখেছিল সাহেব। নীলিমা লোকের বাড়ি কাজ করে, যখন ও কাজ থেকে বাড়ি ফেরে তখন ও নিজের মেয়েকে বাথরুমে দেখে। কিন্তু বাচ্চাটা সেই সময় ঘরে একা কি করছিল? সাহেব, আমি লোকের বাড়ি বাসন মাজার কাজ করি, আর সুহানির বাবা দিন মজুরির সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বাচ্চাটা ঘরেই থাকতো? না, আসলে ছুটি চলছে সাহেব। দুপুরে বাচ্চারা বাইরে খেলতে যায়, খাওয়ার জন্য ফিরে আসে, তারপর বাড়িতে থাকে অথবা আবার বাইরে খেলতে যায়। গগন, তুমি বাইরে খেলছিলে আর তোমার বোন বাড়িতে একা ছিল? আমরা সবাই খেলছিলাম, আমি, ঈশান, সুহানি, রিয়া, অশ্বিনী। কিন্তু তারপর দুপুরে খাবার খাওয়ার পর আবার খেলতে শুরু করেছিলাম। তারপর সুহানি বাড়িতে কখন চলে গেল? আমি বুঝতে পারিনি যে সুহানি কখন বাড়ি চলে গেল। ও বাথরুমে গিয়েছিল। শোন, আমি বাথরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে চাবি গগনের কাছে ছিল। গগন, সুহানি তোমার থেকে চাবি কখন চেয়ে নিল? চাবি তো আমি কেদার কাকুকে দিয়েছিলাম। এই কেদারকে? আমার স্বামী সাহেব, আমরা ওদের প্রতিবেশী। গগন, কেদার তোমার থেকে চাবি কখন নিয়েছে? ঠিক টাইম তো বলতে পারবো না, কিন্তু দুপুরে খাওয়ার পর আমরা যখন খেলতে এসেছিলাম তখন। আরে আরে তাড়াতাড়ি দে।
তো আরে আরে यार তাড়াতাড়ি যা। গগন, হ্যাঁ কাকু এদিকে আয়। আসছি। আরে यार তোর কাছে ঘরে চাবি আছে? হ্যাঁ কাকু। দে, কালকে তোদের ঘরে চার্জারটা ফেলে গেছিলাম। যা বাবা, খেল। এ গগন, হ্যাঁ গগন বলটা দে। এই নে। কেদার কোথায়? কাজে গেছে। নাম্বার দাও ওর। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ। স্যার, নাম্বারটা বন্ধ বলছে। আচ্ছা, কেদার কি তোমাদের মেয়েকে মারতে পারে? মানে তোমাদের মধ্যে কোনো শত্রুতা? না না সাহেব, ও আমার খুব ভালো বন্ধু গ্রামের। আমরা তো একসাথে কাজেও যাই কখনো কখনো। গগন সুহানি আমাদের নিজের বাচ্চার মতো সাহেব। আমার স্বামী এরকম করতেই পারে না। ওর ফোনটা বন্ধ রয়েছে। ঘরের মধ্যে ওই শেষ ব্যক্তি ছিল সুহানিকে ছাড়া। কিন্তু সাহেব, কেদার দাদা তো আমাদের পরিবারের লোক। ও নিজের চার্জার নিতে গিয়েছিল। ও কাল চার্জারটা আমাদের বাড়িতে ফেলে গেছিল। আমাদের কাছে মোবাইল নেই, ওর মোবাইল থেকেই আমরা বেশিরভাগ কথাবার্তা বলি। প্রায়ই আমরা সন্ধেবেলায় একসাথে বসি সাহেব। ये बच्चों की हंसी को किलकारियां कहते हैं, शोर नहीं। जाओ बेटा, तुम चाय देखो, तब तक है ना मैं ये अखबार एक करता हूँ। हवाई जहाज और ये बूढ़ा के लेके जाना पड़ेगा। सर्वदा कैद खाने के द्वार पर लाख लगाने से पहले इस द्वार को फिर से खोलो। ভাই দেবেন, এখানে আর আমার একদম ভালো লাগছে না। এখানে কোনোভাবেই আমার ছোটখাটো স্বপ্নও পূর্ণ হবে না। ওই রোজ একই, ওই প্রত্যেক দিনে একই কাজ, আর রোজ খিটখিট খিটখিট। আর আমরা প্রত্যেকের জন্য বাড়ি বানাই, কিন্তু আমাদের একটা ছোটখাটো ঘরও নেই। আর না এতে আমাদের ভালো রোজগার হচ্ছে। যেমন জীবন তার মধ্যেই তো খুশি থাকা শিখতে হবে না আমাদের? তুই রোজগার করিস, চারু রোজগার করে, পয়সা বাঁচা একটু। আমি আর নীলিমা তো এটাই করি, গগন আর সুহানির ভালো ভবিষ্যতের জন্য। ওরা ভাই বোন খুব বুদ্ধিমান। আমি তো ভেবে নিয়েছি আমাদের মতো জীবন ওদেরকে যেন না কাটাতে হয়। হ্যাঁ কেদারদা, আপনিও একটু পয়সা বাঁচান। চারুও খুব চিন্তা করে, সব সময় চিন্তায় থাকে। আর দাদা, আগে মদ খাওয়া কমান। হ্যাঁ ভাই কেদার, দেখ মাঝে মধ্যে বসে খাওয়া ঠিক আছে, কিন্তু রোজ রোজ এরকম খাওয়া না ঠিক নয়। আরে কি করব ভাই, ঈশানকে নিয়ে আমার মনে অনেক স্বপ্ন রয়েছে রে। কিন্তু এবার মনে হচ্ছে আস্তে আস্তে সব স্বপ্ন ভেঙে যাচ্ছে। গ্রাম ছেড়ে কেন আসলাম? যাতে নিজের স্বপ্নটা সার্থক করতে পারি। কিন্তু কি হলো, এখানে সবার জন্য বাড়ি বানিয়ে চলেছি, কোটি কোটি টাকা সালা বিক্রি হচ্ছে। আমরা কি পাচ্ছি? রোজ রোজ মদ খেয়ে নেশা করলে বা কি হবে জানি না রে ভাই, শুধু এটুকু জানি যে মদ সারা দিনের এই ক্লান্তি দূর করে, ব্যাস। চলি রে ভাই। एक ऐसा तूफान हूं मैं कि अपने दुश्मनों को जड़ से उखाड़ कर फेंक देती हूँ। बेवकूफ बवंडर परी। আসলে ও চার্জারটা ছেড়ে এসেছিল আমার বাড়িতে। বাবু, তুমি কি কিছু জানো? কিছু দেখেছো তুমি? দেখো ঈশান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা জানো তুমি আমাকে বলে দাও। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, এই যাবো আর এই আসবো। নিজেকে খুব বড় মনে করে। হুম।
ঈশান, তুমি ঘরের ভেতরে গিয়েছিলে? না স্যার, আমি তো শুধু বাবাকে পালিয়ে যেতে দেখেছিলাম। বাবা খুব ভয় পেয়েছিল। না সাহেব, আমার স্বামী এরকম করতেই পারে না। সুহানি তো আমাদের মেয়ের মতো ছিল। সাহেব, আমি দেখেছিলাম বাথরুমের দরজাটা খোলা আছে। তারপর আমি বন্ধ করে দিলাম, কিন্তু আমার মনে হলো ভেতরে কেউ আছে। তারপর যখন আমি গিয়ে দেখলাম তো ভেতরে সোহানি ছিল, হাঁটু মুড়ে বসেছিল আর মাথা বালতির ভেতরে। এই কেদার তোমার মেয়েকে কেন মারবে? কি কারণ হতে পারে? জানি না সাহেব, ও তো আমার গ্রামের বন্ধু ছিল। মুম্বাই আমিই প্রথমে এসেছিলাম, কাজ শুরু করলাম, তারপরে ও এলো। আমি ওর কাজ খোঁজার জন্য, বাড়ি খোঁজার জন্য খুব সাহায্য করেছি সাহেব। আমি জানি না সাহেব ও কেন আমার বাচ্চাকে মারবে। কেদারের ফোন এখনো পর্যন্ত বন্ধ। তোমার মেয়ে মারা গেছে, গোটা পাড়ায় খবরটা জেনে গেছে, কিন্তু কেদারের ফোনও আসছে না আর ওকে ফোনে ধরাও যাচ্ছে না। দেখুন, আপনার স্বামীর ফটো আমার চাই। ও কাজ কোথায় করে আর ওকে এখন কোথায় পাওয়া যায়? হ্যাঁ স্যার, কেদার এখানে এসেছিল কাজে, কিন্তু লাঞ্চ টাইমে ও কাজ ছেড়ে চলে গেছে। বলছিল ওর শরীরটা ভালো নেই। দাদা, একটু বাড়ি যাবো, শরীরটা ভালো লাগছে না। মাসের মধ্যে কতদিন এইভাবে করবি কেদার? কি করব দাদা, অনেকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ঠিক আছে, যা, কিন্তু জেনে রাখ আজকে হাফ ডের পয়সাই পাবি। আজকে দিয়ে দাও না দাদা, কালকে তো দাওনি। পয়সা তো মঙ্গলবার দিনই পাবি। হিসেবটা মঙ্গল থেকে মঙ্গলেই হয়। খুব দরকার আছে দাদা, ওষুধ কিনতে হবে। আরে আমি কোথার থেকে দেবো রে কেদার? হিসেব তো মঙ্গলবার দিনই পাবি। এই বিল্ডিংও থাকবে, আমিও থাকবো। যা এখন। বাস এইটুকুই কথা হয়েছিল স্যার, ও চলে গেল। স্যার, কেদারের ছবি সবকটা পুলিশ স্টেশনে, রেলওয়ে স্টেশনে পাঠিয়ে দিয়েছি। গুড, কিন্তু রায়কর একটা জিনিস বুঝতে পারছি না, ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেন মারতে যাবে? কোনো শত্রুতাও ছিল না। এটা কি করছো কেদার? যেটুকু আমরা ছোটখাটো সঞ্চয় করেছি সেটাও মদের পেছনে উড়িয়ে দেবে? আস্তে কথা বলো তো। যেটুকু আরো বাকি আছে না সেটুকুও শেষ করে দাও তুমি। আমাদের কাছে কি আর বেঁচে আছে শেষ করে দেওয়ার জন্য? আমি সালা নিজেই শেষ হয়ে যাচ্ছি। আর আমি তোমার মতো মিথ্যে স্বপ্ন দেখতে চাই না। কিচ্ছু আর হবে না চারু, আমাদের জীবনটা এইভাবেই চলবে আর এইভাবেই শেষ হয়ে যাবে। সরো। কেদার দাদা আমার মেয়ের সঙ্গে এরকম কি করে করতে পারে? জানি না নীলিমা, আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই এটা করেছে নাকি। ও প্রত্যেক দুপুরে আমাদের ঘরেই খাবার খেত যখন চারু কাজে যেত, আর তুমি ওকে এখানে কাজ দিয়েছো। তাহলে এরকম কেন করলেন উনি আমাদের সঙ্গে? আমার তো মাথাতেই আসছে না যে ও এটাও কেন করবে। ও কিভাবে এইসব করে? দু ঘন্টার মধ্যে আপনি বাচ্চার বডি পেয়ে যাবেন।
পুলিশ সুহানির পরিবার এবং কেদারের পরিবার এটাই মনে করছিল যে সুহানির মৃত্যুতে কেদারেরই হাত রয়েছে, কিন্তু কেউ এটা ভেবে দেখছিল না যে সুহানিকে মেরে কেদারের এমন কি লাভ হতে পারে। কেন সে একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলল যে তার বন্ধুর মেয়ে ছিল? যদি কেদার পালাতে সক্ষম হয়ে যায় তাহলে এই রহস্য চিরকাল অন্ধকারই থেকে যাবে। কেদার কি বেঁচে পালাতে পারলো? কেদার দত্ত, কোথায় যাচ্ছিস? আরে ধরো, চল 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 চল। কেদার, পালিয়ে যাচ্ছিলি, একটা অন্যায় করে বাঁচতে চাইছিলি। সাহেব, আমার খুব খারাপ লাগছিল, নিজেকে অপরাধী মনে হচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না স্যার যে আমি নিজের বন্ধুকে কি মুখ দেখাবো। তার মানে সুহানিকে তুই মেরেছিস? বল, কেন মেরেছিস সুহানিকে? ওই 8 বছরের মেয়েটা তোকে কোন ক্ষতি করেছিল? ওই নিষ্পাপ মেয়েটাকে তুই প্রাণে মেরে ফেললি। এবার সামনে এলো চমকে দেওয়ার মতো ঘটনা, যে কেন সে 8 বছরের একটা নিষ্পাপ শিশুর প্রাণ নিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে কেদার সুহানিকে খুন করতে বাধ্য হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কোন বিষয়ে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল তার? 1 টাকাও ছিল না স্যার আমার পকেটে। ঠিকাদারও না করে দিয়েছিল, বলেছিল টাকাটা মঙ্গলবারই দেবে। পয়সা তো মঙ্গলবার দিনই পাবি, হিসেবটা মঙ্গল থেকে মঙ্গলেই হয়। স্যার, আমি ওকে মারতে চাইনি স্যার, না। আমি ভেবেছিলাম যে চারুর কাছ থেকে টাকা চাইব। আমি জানতাম স্যার যে ও না করবেই, তাও ভাবলাম একবার বলে দেখি। তখন আমি দেখলাম স্যার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, তখন আমি বাড়ি যাই। কিন্তু স্যার ওই সময় আমার মনে পড়লো যে আমার চার্জার তো দেবেনের বাড়িতে ফেলে এসেছি। গগন! হ্যাঁ কাকু। তোর কাছে ঘরে চাবি আছে? যা বাবা, খেল। গগন, হ্যাঁ গগন, বলটা দে। এই রে। আমি ভাবলাম ফোন একটু চার্জ হয়ে গেলে তারপর বাইরে বেরিয়ে একটু কুলির কাজ করব, কিছু টাকা কামাবো, যাতে আজকের মদটা জোগাড় করা যায়। কিন্তু তখনই স্যার আমার চোখ দেবেনের ব্যাগের দিকে পড়ল। আমি নীলিমাকে অনেকবার ওখানে টাকা রাখতে দেখেছিলাম স্যার। वाह वाह, सुना आप लोगों ने? तब
टप्पू सेठ बर का दया भाभी अब तक टप्पू सोसाइटी में शरारत करता था, मस्ती करता था, क्रिकेट खेल के खिड़कियों के कांच तोड़ता था। वहां तक तो ठीक था, लेकिन अभी परमिशन के बगैर सोसाइटी कंपाउंड में प्रोग्राम का आयोजन भी करने लगा है। সরি ভিড় ভাই। যদি আমি দেবেনের কাছ থেকে টাকা চাইতাম না স্যার, ও বুঝে যেত যে আমি মদ খাওয়ার জন্য চাইছি। ও টাকা তো দিত না, এক গাদা ভাষণ শোনাতো। তাই আমি ভাবলাম যে কিছু টাকা ওখান থেকে চুরি করব, 25-30 টাকা। আমার মদেরও জোগাড় হয়ে যাবে আর দেবেনও কোনোভাবে জানতেই পারবে না। আমি একদম খেয়ালই করিনি, সুহানি আমার পেছনেই ছিল। ও আমাকে চুরি করতে দেখে ফেলেছিল স্যার। কেদার কাকু, তুমি আমাদের ব্যাগ থেকে টাকা চুরি করছিলে? আমি বাবাকে বলবোই। দেবেন আমার অনেক পুরনো বন্ধু স্যার। ওই আমাকে গ্রাম থেকে মুম্বাই নিয়ে এসেছিল, কাজ দিয়েছিল, কিন্তু আমি কি করলাম স্যার, ওরই টাকা চুরি করলাম আর ওরই মেয়েকে। স্যার কি মুখ দেখাতাম আমি, আমার তো সব সম্মান মাটিতে। তুমি টাকা চুরি করেছো, আমি বাবাকে বলবোই। এটা তো আমি না, তুমি বাবা মাকে কিচ্ছু বলো না, ঠিক আছে? কিন্তু তুমি কেন চুরি করলে কেদার কাকু? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। ভাবলাম সুহানি যদি সবাইকে বলে দিত তাহলে আমি তো কাউকে মুখে দেখাতে পারতাম না। যদি আমি দেবেনের পায়ে ধরতাম, ওর কাছে ক্ষমা চাইতাম, তা না করে আমি কি বোকার মতো কাজ করলাম। আমি বাবাকে বলে দেবো, আমি বাবাকে বলে দেবো, কিন্তু আমি বাবাকে বলে দেবো। সুহানি, 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 সরি। ও কি তখনও বেঁচে ছিল? কেদার, ওই মেয়েটা কি তখনও বেঁচে ছিল? হ্যাঁ স্যার, বেঁচে ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি টাকা চুরি করেছিলাম স্যার, আর ওর সঙ্গে এই কাজটা করে বসছি। আমি ভেবেছিলাম যে সবাই যদি জানতে পারে তো কি হবে আমার। আমি ওকে বাথরুমে নিয়ে যাই স্যার। ওর মাথাটা বালতির মধ্যে দিয়ে দিই স্যার। ভেবেছিলাম সবাই ভাববে এটা কোনো দুর্ঘটনা ঘটেছে। সুহানি খেলতে খেলতে বালতির মধ্যে মাথা ডুবিয়ে মরে গেছে হয়তো। আমার খুব আফসোস হচ্ছিল স্যার। বারবার এটা মনে হচ্ছিল যে নীলিমা, দেবেন আমার বউকে ফোন করছিল যে সুহানির কি হয়েছে, আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি তো মেরেছিলাম ওকে, আমি পালিয়ে যেতে চেয়েছিলাম স্যার, অনেক দূর।
লুকিয়ে পড়তে চেয়েছিলাম স্যার, লুকিয়ে পড়তে চেয়েছিলাম। শুধু ধরা পড়ার ভয়ে একটা 8 বছরের মেয়েকে তুই প্রাণে মেরে ফেললি, তাও কেন? শুধু 25-30 টাকার জন্য? ওই নিষ্পাপ বাচ্চা মেয়েটার প্রাণের মূল্য শুধু এইটুকু? আমার সোহানি। কেদার শহুরে জীবনে মানাতে পারছিল না। সেই চাকচিক্যে বিরক্ত হয়ে উঠেছিল। সেটা ভুলে থাকার জন্য সে নিজেকে চূড়ান্ত নেশায় ডুবিয়ে দেয়। নিজের পরোয়া করা তো সে ছেড়েই দিয়েছিল, সেই সঙ্গেই নিজের পরিবারের কথা ভাবাও সে ছেড়ে দিয়েছিল। এত বেপরোয়া জীবনযাপনের পরেও সে তার মিথ্যে সম্মানের কথা কেন ভাবল যখন সুহানি তাকে চুরি করতে দেখে ফেলেছিল, আর সে ওই 8 বছরের শিশুটিকে নির্দয়ভাবে মেরে ফেলল? সুহানির মা বাবা জীবনের এত সমস্যা অতিক্রম করার পরেও তাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখত। আজ সেই মা বাবা বিশ্বাসই করতে পারছে না যে তাদের এত কাছের মানুষটি তাদের সমস্ত খুশি কেড়ে নিয়েছে। তাদের বিশেষ বন্ধুই তাদের সন্তানের প্রাণ কেড়েছে। আজ সেই মা বাবা ভেঙে পড়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকবেন। জয় হিন্দ।